আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একক পরাশক্তি একটি দেশ এবং প্রায় গত 2 শতকে প্রায় 200 বছরের যে ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দরবারে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি কিংবা যে কোনো অর্থনৈতিক, সামাজিক এবং তাদের যে অর্থনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি সকল দিক থেকে বিশ্বের দরবারে তারা নেতৃত্ব দিয়ে আসছে এবং এখনো তারা দিয়ে চলছে সেই সমান গতিতে। 96,29,000 বর্গ কিলোমিটারের এই দেশটি 1776 সালের 4 জুলাই তৎকালীন 13টি অঙ্গরাজ্য নিয়ে এই যুক্তরাষ্ট্র ইউনিয়ন গঠন করে এবং এই যুক্তরাষ্ট্র ইউনিয়ন গঠন করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্বাধীনতা ঘোষণা করে এবং তা কংগ্রেসে এই স্বাধীনতার একটি স্বাধীন জাতি হিসেবে তারা আত্মপ্রকাশ ঘটানোর মাধ্যমে তারা নিজেদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে তারা স্বীকৃতি দিয়ে থাকে। তো ব্রিটেনের সাথে দীর্ঘ 6 বছর যুদ্ধ করার পর 1782 সালের 3রা নভেম্বর যুক্তরাষ্ট্র স্বাধীনতা নিশ্চিত করে এবং 1783 সালের 3রা সেপ্টেম্বর একটি শান্তি চুক্তি স্থাপন করার মাধ্যমে 1784 সালের 14 জানুয়ারি যুক্তরাষ্ট্র তা অনুমোদন করে নেয় এবং এভাবে ব্রিটেনের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তো আমরা জানি বিশ্বের অন্যান্য যে সকল গণতান্ত্রিক দেশ আছে সেই গণতান্ত্রিক দেশের সাথে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং তাদের যে ক্ষমতা এবং তাদের পরাশক্তি হবার কারণে তাদের যে একক নেতৃত্ব তার ভিত্তিতে যদি আমরা চিন্তা করি যে একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে তা হচ্ছে সংবিধান। আর আমরা জানি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। সংবিধানের মাধ্যমে একটি দেশের গণতন্ত্র সূচিত হয়। জনগণ, সরকার এবং সরকারের যে অঙ্গ সংগঠন আছে সকলের দায় দায়িত্ব এবং কর্তব্য সমূহ সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং এভাবে একটি স্বাধীন জাতি ও একটি স্বাধীন দেশ হিসেবে সংবিধান এই জনগণের তাদের দায় দায়িত্ব অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং এভাবে রাষ্ট্র পরিচালিত হয়। তা আমরা জানি সাধারণভাবে সংবিধান বলতে আমরা বুঝে থাকি যে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন বা দলিল যেগুলো নাকি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে এবং এই যে দিক নির্দেশনাগুলোর যে সমষ্টি সেই সমষ্টিটাকে আমরা সার্বিকভাবে বলে থাকি সংবিধান। তো সাধারণভাবে সংবিধান হচ্ছে এমন কতগুলো নীতির সমষ্টি যার মাধ্যমে নাকি সরকারের ক্ষমতা, শাসিতের যে অধিকার এবং তাদের মধ্যে শাসক এবং শাসিতদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং এভাবে একটি স্বাধীন দেশ হিসেবে আমরা একটি আলাদা পরিচয় খুঁজে পাই সংবিধানের মাধ্যমে। কারণ প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ এবং মূলত আমরা বলে থাকি যে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের প্রথম পরিচয় হলো তার সংবিধান। তাই সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা এবং তাদের নিয়মাবলী পরিচালিত এবং নির্দেশিত হয়ে থাকে। তো এর জন্য আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আসলে বিশ্বের অন্যান্য দেশের থেকে কিন্তু আলাদা না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র একটি একক ক্ষমতাশালী এবং একটি পরাক্রমশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল তার জন্মলগ্ন সময় থেকে এবং প্রত্যেক সংবিধানেরই আমরা দেখে থাকি যে মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে যেটি নাকি দেশ ভেদে এবং তাদের অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যের আলোকে একটি দেশের শাসন ব্যবস্থার মূল চরিত্রটি আসলে ফুটে ওঠে এবং আবার এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা এটা দেখব যে দেশ ভেদে এবং দেশের জনগণের ভেদে এই বৈশিষ্ট্যগুলো বা তাদের সরকার ব্যবস্থা যেহেতু ভিন্ন, কারণ কিছু কিছু দেশের সরকার ব্যবস্থা আমরা দেখি রাষ্ট্রপতি শাসিত,
আবার কিছু কিছু দেশের সরকার ব্যবস্থাটা দেখি আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তাই এই যে একটি সরকার কাঠামোর আমরা একটি ভিন্নতা দেখে থাকি, আর এই সরকার কাঠামোর ভিন্নতার উপরে ভিত্তি করে করে প্রত্যেকটি দেশের সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার ব্যতিক্রম নয় আমাদের একক পরাক্রমশালী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র। যেহেতু তোমাদের এই কোর্সটির আউটলাইনিং আছে যে আমরা দুটি দেশের আমরা শাসন ব্যবস্থা এবং তাদের গণতান্ত্রিক কাঠামো নিয়ে আলোচনা করব। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটি হলো গ্রেট ব্রিটেন। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মধ্যেও আমাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটি নাকি আমরা অন্য কোনো দেশের সংবিধানে আমরা দেখতে পাই না বা তাদের থেকে কিছুটা আলাদা। তো চলো আজকে আমাদের এই মূল আলোচনা এখন শুরু করি। সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো আমরা যদি প্রধান বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই যে বৈশিষ্ট্যটি আমাদের সামনে ফুটে উঠে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মূলত এটি একটি লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম লিখিত সংবিধান। 1787 সালে ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় এবং আমরা দেখে থাকি যে 1789 সালে এই সংবিধানটি আসলে কার্যকর হয়ে থাকে। তো সংবিধানের মোট 7টি ধারা, 6000-এরও কম শব্দে এই মার্কিন সংবিধান রচিত এবং তার কিছু কিছু অংশ আমরা অলিখিত দেখে থাকি। যেমন সংবিধানের মন্ত্রিসভার উল্লেখ না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু মন্ত্রিসভার ব্যবস্থা করা আছে, যদিও এটি মার্কিন সংবিধানে লিখিত নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবং তাদের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তো এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মন্ত্রিসভার থাকার যে বাধ্যবাধকতা সেটি সংবিধানে উল্লেখ নেই, কিন্তু তারপরও রাষ্ট্রপতিকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা একটি মন্ত্রিসভা দেখতে পাই এবং এই মন্ত্রিসভা থাকার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অলিখিত আকারে রচিত আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে লিখিত এবং প্রাচীনতম একটি সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে বলা হয় সংক্ষিপ্ত আকারে লিখিত একটি সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ এই সংবিধানে আমরা দেখে থাকি একটি প্রস্তাবনা এবং 37টি ধারা নিয়ে মাত্র এই সংবিধানটি রচিত থাকে। যেমন আমরা দেখে থাকি যে গ্রেট ব্রিটেনের সংবিধান অলিখিত, ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তম সংবিধান, ঠিক একইভাবে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে সংক্ষিপ্ত সংবিধান আকারে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। 15 থেকে 16 পৃষ্ঠার এই সংবিধানের মাত্র 6000-এরও কম শব্দ রয়েছে। তার অর্থ হচ্ছে গিয়ে আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মাত্র 15 অথবা 16 পৃষ্ঠার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা লিপিবদ্ধ আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আমরা কেবল মূলনীতিগুলো দেখতে পারি। যেমন বিশ্বের অন্যান্য দেশের সংবিধানে, এমনকি বাংলাদেশের সংবিধানের দিকেও যদি আমরা লক্ষ্য করে দেখব যে বাংলাদেশের সংবিধানে আমাদের মূলনীতির সাথে সাথে এই মূলনীতির আলোকে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে সংক্ষিপ্ত হবার কারণ হচ্ছে এই সংবিধানে কেবলমাত্র শুধুমাত্র মূলনীতিগুলো উল্লেখ আছে, এগুলোর বর্ণনাগুলো উল্লেখ নেই এবং এগুলোর কোনো ব্যাখ্যা এখানের মধ্যে করা হয়ে থাকেনি। মার্কিন অঙ্গরাজ্যগুলোর আবার আলাদা আলাদা সংবিধান থাকার কারণে মূল সংবিধানের আয়তন তারা বৃদ্ধি করতে পারেনি। যেমন আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 51টি অঙ্গরাজ্য আছে, 51টি অঙ্গরাজ্যের তাদের প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য একটি করে আলাদা আলাদা সংবিধান রচিত হয়েছে এবং এজন্যই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান সেই সংবিধানটি নাকি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত জনসাধারণ সেগুলোকে অনুসরণ করে। তো এই জন্যই এই সংবিধানটিকে সাধারণত বৃহৎ করা হয়নি, যেহেতু প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য আলাদা আলাদা করে সংবিধান ব্যবস্থা তৈরি করা আছে। তো
তো এজন্যই আমরা বলে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে শুধুমাত্র মূলনীতিগুলো থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত আকারে লিখিত একটি সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির সংবিধান। এখানে দুষ্পরিবর্তনীয় বলতে বোঝানো হচ্ছে যে সংবিধানকে পরিবর্তন করা দুর্বোধ্য। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। এই সংবিধান সংশোধন করতে গেলে একটি জটিল পদ্ধতির অনুসরণ করতে হয়। আর যেহেতু আমি বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটি উচ্চকক্ষ আর একটি নিম্নকক্ষ। তো এমনিতেই যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত, আর যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানটি সংশোধন করাও কিন্তু দুরূহ, কারণ সংসদের উভয় কক্ষের সম্মতির ক্রমে কিন্তু সংবিধান সংশোধন করা হয়ে থাকে। তো এই পদ্ধতিতে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সরাসরিভাবে সংশোধন করা আসলে যায় না। এই দুষ্পরিবর্তনীয় হবার কারণে প্রায় 200 বছরের মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা হবার প্রাপ্ত থেকে মাত্র এই সংবিধান 26 বার পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র মূলনীতিগুলো। তো এই যদি দুষ্পরিবর্তনীয় না হতো তাহলে হয়তো বা খুব সহজেই ধারা উপধারাগুলোকে পরিবর্তন করা যেত। আর দুষ্পরিবর্তনীয় হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 200 বছরের মধ্যে মাত্র 26 বার সংবিধানের ধারা পরিবর্তিত হয়েছে। তো এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আসলে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির একটি সংবিধান। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ক্ষেত্রে আমরা সংবিধানের প্রাধান্য দেখতে পাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আমরা সংবিধানের প্রাধান্যকে লক্ষ্য করা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখে থাকি। এই সংবিধানের 6 নম্বর ধারায় উল্লেখ আছে যে সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলে ঘোষিত দেওয়া হবে, অর্থাৎ মার্কিন জনসাধারণ এই সংবিধানকে তাদেরকে একটি আইন হিসেবে তারা সেটিকে মেনে নেবে এবং সংবিধানে উল্লেখিত সকল নীতিসমূহকে তারা সেটিকে আইনের অন্তর্ভুক্ত বলে তারা ধরে নিবে। সংবিধানের বিধান সকল জনসাধারণের উপর সমভাবে প্রযোজ্য এবং এতে সরকার প্রধান এবং সাধারণ যারা নাগরিক তাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। এবং এই সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় যাবতীয় ক্ষমতার উৎস হচ্ছে জনসাধারণই দেশের শাসনভার কার উপরে নির্ধারণ করবে সেটি তারাই ঠিক করে থাকবে এবং সংবিধানের স্বীকৃত পন্থার মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র পরিচালিত হবে। অর্থাৎ বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেরও একথা বলা আছে যে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এবং দেশের সকল জনসাধারণ এবং এমনকি দেশের সরকার প্রধানকেও এই সংবিধান মেনে চলতে বাধ্য। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় এবং এই সংবিধানে উল্লেখিত নিয়মাবলীর সাপেক্ষেই দেশের জনসাধারণ, দেশের নাগরিক এবং সরকার পরিচালিত হবে এবং তাদেরকে সেটিকে অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ সকল ক্ষেত্রে নাগরিক জীবন, ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রে সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন এক্ষেত্রে জনগণের সার্বভৌমত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই সংবিধানের প্রথমেই বলা হয়েছে যে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। তো জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো এক্ষেত্রে এখানে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সার্বভৌমত্বই হলো গণতন্ত্রের ভিত্তি এবং গণতন্ত্রের স্তম্ভ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণ যে ধরনের সরকার পদ্ধতির উপর তারা আস্থাশীল হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা সেই প্রকৃতিরই শাসন ব্যবস্থা হবে। তো এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত, একটি হচ্ছে রিপাবলিকান আর একটি হচ্ছে ডেমোক্রেট, এই দুটি দলের মধ্যে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের
শাসন ক্ষমতার যে পালাবদল সেটি নির্ধারিত হয়ে থাকে। তো এই জনগণ যতক্ষণ যেই দলের উপরে সমর্থন তারা দিবে সেই দলই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এবং এর মাধ্যমেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সম্মতির উপর ভিত্তিতে সরকার ব্যবস্থা অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যদিও সংক্ষিপ্ত আকারেরই একটি সংবিধান, কিন্তু তারপরও একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু সংবিধানে উল্লেখিত আছে। এবং এক্ষেত্রে একটি অন্যতম অধিকার জনসাধারণের যে জনগণের সার্বভৌমত্ব বা জনগণের সম্মতির উপর ভিত্তিতে সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ারের আমরা আংশিক ব্যবহার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আমরা দেখতে পারি, এবং এটি হচ্ছে এই সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই নীতির ভিত্তিতে সরকারের যে তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তারা প্রত্যেকটি বিভাগ তারা স্ব ক্ষেত্রে স্বাধীন এবং আলাদা থাকবে, এবং বিশ্বের অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ক্ষমতার তার যে একটি আংশিক যে স্বতন্ত্রীকরণ সেটি আমরা লক্ষ্য করতে পারি। কারণ আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নের ক্ষমতা থাকে কংগ্রেসের উপর, শাসন বিভাগের ক্ষমতা থাকে রাষ্ট্রপতির উপর, আর বিচার বিভাগের ক্ষমতা থাকে বিচারালয়ের উপর। এবং এভাবে সরকারের যে তিনটি বিভাগকে তিনটি আলাদা আলাদা প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির আমরা প্রয়োগ আমরা দেখতে পারি। কারণ এভাবে আইন আর শাসন বিভাগকে আলাদা করে দেশের যে রাষ্ট্র ক্ষমতা সাধারণত বিশ্বের কোনো দেশেই কিন্তু পরিচালিত হয় না। আমরা যদি আমাদের দেশে আলোকে আমরা দেখি, আমরা দেখব যে আমাদের দেশের মতো তো দেশেই কিন্তু ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ আসলে নেই। কারণ আইন বিভাগ আর শাসন বিভাগের সদস্যরা কিন্তু আমাদের দেশে একই, যারা সংসদে আইন তৈরি করছে তারাই কিন্তু শাসন বিভাগে তারাই কিন্তু সেই আইনগুলোকে প্রয়োগ করছে। তো এজন্যই আমাদের দেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আমরা ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ আমরা দেখি না। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমরা দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একমাত্র ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ আমরা দেখতে পারি, যেহেতু আলাদা আলাদা বিভাগের কাছে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান থাকবে। সংবিধানের রাষ্ট্রীয় ক্ষমতার সরকার এবং সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হবে, এবং তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে স্বাধীন থাকবে। কিন্তু কিছু কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে এই চূড়ান্ত ক্ষমতা অর্পিত হয়, এবং এই নীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির শাসন ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এর অর্থ এখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু একটি দ্বিদলীয় এবং তাদের যে শাসন ব্যবস্থা সেটি হবে যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ একটি কেন্দ্র এবং একটি প্রদেশ, কেন্দ্র এবং 51টি অঙ্গ রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটি হবে রাষ্ট্রপতি শাসিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সংবিধানে উল্লেখ করা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আইনগত এবং বাস্তব উভয় ক্ষেত্রেই সরকারের শাসন বিভাগের প্রধান থাকবে এবং প্রকৃত ক্ষমতার অধিকারী। শাসন বিভাগটা নিয়ন্ত্রণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, এবং দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতার যে মূল কর্ণধার সে হবে রাষ্ট্রপতি অর্থাৎ দ্য প্রেসিডেন্ট। সংবিধানের 2 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে মার্কিন শাসন ব্যবস্থার
বিচার বিভাগীয় যাবতীয় ক্ষমতা তার কাছে ন্যস্ত থাকবে এবং তাকে সাহায্য করবার জন্য একটি মন্ত্রিসভা থাকবে, কিন্তু সেটি আসলে ক্ষমতাহীন থাকবে। এখানে বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকবে। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তার মধ্যে রাষ্ট্রপতির একটি আজ্ঞাবহ একটি মন্ত্রিসভা থাকবে। এখানে আজ্ঞাবহ বলতে বোঝানো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তার নিজের খেয়াল খুশির মতো বা তার নিজের পছন্দের ব্যক্তিদের সমন্বয়ে তাকে পরামর্শ প্রদানের জন্য একটি মন্ত্রিসভার ব্যবস্থা করবে। যদিও এই মন্ত্রিসভা কার্যত ক্ষেত্রে একটি অকেজো মন্ত্রিসভা, এজন্য কারণ তারা শুধুমাত্র পরামর্শই প্রদান করতে পারবে রাষ্ট্রপতিকে, কিন্তু তারা কোনো বিষয় আইন পাশ করা বা আইন তৈরি করা সে বিষয়গুলো করতে পারবে না। একমাত্র রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত ক্ষমতা থাকবে, কিন্তু তাকে সাহায্য করবার জন্য রাষ্ট্রপতি যদি চায় তার নিজের পছন্দসই একটি মন্ত্রিসভা সে গঠন করতে পারবে, শুধুমাত্র তাকে পরামর্শ বা তাকে সাহায্য প্রদান করার জন্য। তো এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে জনগণের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। বিশ্বের সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ে একটি স্বীকৃতি প্রদান করা হয়। প্রথমে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে এই মৌলিক অধিকারগুলোর কোনো স্বীকৃতি ছিল না। পরবর্তীতে 1791 সাল থেকে আমরা দেখি যে 10টি সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার সমূহকে সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং মার্কিন নাগরিকদের যে ধর্মের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা, অর্থাৎ এখানে প্রেসের কথা বলা হয়, আইনের দৃষ্টিতে সাম্য, বিচার পাওয়ার অধিকার, অর্থাৎ এই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে জনসাধারণ তার নিজস্ব খেয়াল বা নিজস্ব যুক্তিসঙ্গত তারা মতামত প্রদান করবে, প্রেস স্বাধীনভাবে কাজ করতে পারবে, প্রত্যেকটি নাগরিক তাদের বিচার পাবার অধিকার রাখবে। তো এক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার সম্বন্ধে বর্ণনা করা আছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আমরা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সাধারণত সমঝোতার নীতির ভিত্তিতে তারা প্রতিষ্ঠিত। এখানে সমঝোতা বলতে বোঝানো হচ্ছে যে সংবিধান প্রণয়নকালে আমরা দেখি বৃহৎ এবং ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে, অর্থাৎ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে একটি বিতর্কিত উদ্ভব হয়। কিছু কিছু রাষ্ট্র বৃহৎ এবং কিছু কিছু অঙ্গ রাজ্য আমরা দেখে থাকি ক্ষুদ্র। তো এই বিতর্ক থেকে একটি সমঝোতা নীতি প্রতিষ্ঠিত হয় যে কংগ্রেসের সাধারণত দুটি কক্ষ থাকবে এবং উচ্চ কক্ষ থাকবে, উচ্চ কক্ষে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে থাকবে 2 জন প্রতিনিধি এবং নিম্ন কক্ষে জনসংখ্যার ভিত্তিতে আসলে প্রতিনিধিটি নির্ধারিত হবে, যেহেতু অঙ্গরাজ্যের আয়তন এবং লোক সংখ্যা এক একটি অঙ্গরাজ্য থেকে আলাদা। তো এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে সমঝোতা নীতির ভিত্তিতে তারা প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, কারণ নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ভিত্তিতে বিশ্বের অন্যান্য কোনো দেশের কিন্তু শাসন ক্ষমতা বা সংবিধান কিন্তু রচিত হয়নি। একমাত্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আমরা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির আমরা দেখতে পাই। তো এই নীতির মূল কথাটি হচ্ছে এটা যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমঝোতা ও সহযোগিতা স্থাপন করা, অর্থাৎ কোনো বিভাগ তার এখতিয়ারের বাইরে বা ক্ষমতার অধিক ক্ষমতা যেন প্রদর্শন করতে না পারে, এজন্য আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে ক্ষমতা ভাগ করে দিলেও, অর্থাৎ ক্ষমতার পূর্ণ স্বাধীনতা দেয়া থাকলেও আমরা দেখি যে প্রত্যেক বিভাগের কাজে অন্য বিভাগের অনুমোদনের বা অন্য বিভাগের যে অনুমোদনের বা তাদের যে একটি পারমিশন নেবার একটি প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ আইন বিভাগ তার এখতিয়ারের বাইরে কোনো বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারবে না, তাহলে শাসন বিভাগ এবং বিচার বিভাগ তাকে হস্তক্ষেপ করতে পারবে। ঠিক একইভাবে শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি তার নিজের এখতিয়ারের বাইরে বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। তো এক্ষেত্রে আইন বিভাগ এবং বিচার বিভাগ তাকে একইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত, এজন্য কেউ যেন একচেটিয়া ক্ষমতা ভোগ করতে না পারে বা কেউ যেন তার প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা
প্রদর্শন করতে না পারে, এজন্য নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মাধ্যমে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং ক্ষমতাকে সীমাবদ্ধ করে প্রত্যেকটি বিভাগকে একটি বিভাগের উপরে নির্ভরশীল করে দেওয়া হয়েছে জনসাধারণের কল্যাণের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আমরা দেখি দ্বিদলীয় পদ্ধতির একটি শাসন ব্যবস্থা। এখানে সাধারণত দুটি দল আমরা লক্ষ্য করি, একটি হলো গণতান্ত্রিক দল, আরেকটি দল সাধারণতান্ত্রিক দল, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক দেশ হবার পরও আমাদের দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে তাদের প্রধানত দুটি দলের মধ্যে থেকেই ক্ষমতার পালাবদল হয়ে থাকে। তো এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেতে দ্বিদলীয় শাসন ব্যবস্থা হবার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে। দুটি কক্ষের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা গঠিত হয়। এর উচ্চকক্ষের নাম হলো সিনেট আর নিম্নকক্ষের নাম হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ। তো উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100, আর প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন 6 বছরের জন্য নির্বাচিত হয় সিনেটর। আর নিম্নকক্ষের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা হচ্ছে 435 জন এবং জনসংখ্যার আনুপাতিক হারের উপরে ভিত্তি করে নিম্নকক্ষের সদস্য সংখ্যা সমূহ নির্ধারিত হয়ে থাকে। যেহেতু অঙ্গরাজ্যগুলোর আয়তন এবং লোক সংখ্যা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্য বেশ কম হয়ে থাকে এবং এই জনসংখ্যার আনুপাতিক হারের উপর ভিত্তি করে নিম্নকক্ষের সদস্য সংখ্যা নির্ধারিত হয়। তাদের যে শাসন ব্যবস্থা সেটি হলো প্রজাতান্ত্রিক পদ্ধতির শাসন ব্যবস্থা। মার্কিন শাসন ব্যবস্থা প্রজাতান্ত্রিক। মার্কিন রাষ্ট্রপতি এবং তাদের যে নির্বাচনী সংস্থা কর্তৃক নির্বাচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের যে সিনেটর তাদের 6 বছরের জন্য এবং নিম্নকক্ষের প্রতিনিধি সভা প্রত্যেক 2 বছর অন্তর তাদের যে প্রত্যেককে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু প্রজাদের অর্থাৎ জনসাধারণের একটি হস্তক্ষেপ থাকে, এজন্য আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটি প্রজাতান্ত্রিক প্রকৃতির হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের পর্যালোচনার বিষয়টি লিপিবদ্ধ আছে, অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। বিচার বিভাগীয় পর্যালোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট থাকে সেই সুপ্রিম কোর্টের একটি বিশেষ ক্ষমতা থাকে। এই ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট কংগ্রেসের কোনো আইন এবং বা আদেশ বা তাদের যে অনুমোদনের উপর তারা বাধা দিতে পারে, কিন্তু সেই আইন অবশ্যই সংবিধান পরিপন্থী যদি হয়, অর্থাৎ সংবিধান পরিপন্থী কোনো আইন যদি আইন বিভাগ শাসন বিভাগ পাশ করতে চায় তাহলে বিচার বিভাগীয় পর্যালোচনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সেটির উপরে নিয়ন্ত্রণ করতে পারে এবং এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক বলা হয় বিচার বিভাগকে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু কিছু জিনিস আমরা আরো উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যেমন তাদের দ্বৈত নাগরিকতা। অর্থাৎ দ্বৈত নাগরিকতা বলতে এখানে বোঝানো হয় প্রত্যেকটি নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ অঙ্গরাজ্যের নাগরিক হবার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদেরকে নিজ অঙ্গরাজ্যে অর্থাৎ যে অঙ্গরাজ্যে তারা বসবাস করছে সেই অঙ্গরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করতে হবে এবং বৃহত্তর ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এজন্য প্রত্যেকটি নাগরিকের দ্বৈত নাগরিকতা আমরা দেখতে পাই। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত জনসাধারণের কোনো বিশেষ উপাধি গ্রহণ করা নিষিদ্ধ, সেটি সংবিধান মাধ্যমেই বিধিবদ্ধ করা হয়েছে। এছাড়া এই সকল বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান হবার পরও এটি একটি গতিশীল শাসনতন্ত্র রচনা করবার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। কেননা আমরা জানি যে এই শাসনতন্ত্র প্রত্যেক শ্রেণীর মানুষের স্বার্থ আসলে রচিত। এখানে সাধারণ মানুষের সাথে সাথে সরকার এবং প্রত্যেকটি জনসাধারণ এই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত এবং এই সংবিধানের মাধ্যমে কল্যাণ মার্কিন যুক্তরাষ্ট্রে বয়ে আনে এবং এটি একটি মৌলিক দলিল হিসেবে স্বীকৃতি লাভ করে থাকে এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের অন্যান্য দেশের কাছে একটি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তো আজকে আমরা আসলে জানলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের উদ্ভবের যে ইতিহাস এবং এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে প্রধানতম যে বৈশিষ্ট্যসমূহ সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম।